শুভ কলির ফুফুর বাড়ির সামনে এসে পড়েছে, কিন্তু কলিকে কিভাবে খবর দিবে ভাবতে লাগলো। তাছাড়া শুভর কথা শুনে কলি আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। পিছিয়ে হলে কি হবে, তেজ দিয়ে ভরা শরীর। কিন্তু শুভ নাছোড় বান্দা, কলির সাথে কথা না বলে এই গ্রাম থেকে এক কদমও যাবে না। অনেক ভেবে চিনতে তাই কলির কাজে মামুনকে ফোন দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শুভ বলছি। শুভ? কলির শুভ। হুম, কলির শুভ। একটু হেসেই উত্তরটা দিল। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তোমার একটু হেল্প লাগবে ভাই। কলির সাথে দেখা করতে চান, তাই তো? হুম, তুমি কি করে জানলে? মামি ফোন দিয়ে আপনার কথা বলেছে, কারণ আমি ছাড়া এ বাড়িতে কেউ আপনার আর কলির কথা জানি না, তাই আর কি। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে ভাইয়া, কলি খুব ভেঙে পড়েছে। খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখতো। ওর এসব পাগলামি দেখে আমি ভয় পেতে লাগলো কলি আবার আগের মতো উল্টোপাল্টা কিছু করে না বসে। তাই আমি ওকে এখানে নিয়ে আসলাম, যাতে ওকে চোখে চোখে রাখতে পারি। ধন্যবাদ মামুন। তুমি জানো না তুমি আমার কি উপকারটা করেছো। আমি নিজেও এই জিনিসটা নিয়ে ভীষণ ভয়ে ছিলাম। আমি জানি ও আমাকে নিয়ে একটু পজিটিভ, একটু 19-20 হলেই নিজের ক্ষতি করার চেষ্টা করে। সেটাই আমিও জানি। আমি ওর সাথে দেখা করতে চাই মামুন, কিন্তু আমার কথা জানলে দেখা করতে চাইবে না, জিদ ধরে বসে থাকবে। প্লিজ একটু ম্যানেজ করতে পারবে? ও নিয়ে চিন্তা করবেন না ভাইয়া, আমার কিছুই করতে হবে না। আমি বলে দিচ্ছি ও কোথায়, আপনি নিজে ওর সাথে দেখা করতে পারবেন। এরপর মামুন শুভকে লোকেশনটা বুঝিয়ে দেয়। শুভ কিছুটা খোঁজাখুঁজির পর পেয়ে যায় ওর কাঙ্ক্ষিত মানুষটিকে। নদীর পাড়ে এর গাছগুলোর নিচে একটা মেয়ে বসে আছে, আর কিছুক্ষণ পর পর নদীতে কিছু একটা ছুঁড়ে মারছে। শুভর বুঝতে বাকি রইল না এটা কলি ছাড়া আর কেউ হতে পারে না। এমন অদ্ভুত কার্যকলাপ শুধু কলির দ্বারাই সম্ভব। শুভ গাড়ি থেকে বের হয়ে মৃদু পায়ে কলির কাছে গিয়ে কিছুক্ষণ শান্ত চোখে কলির দিকে তাকিয়ে থাকে। কলির পাশে গিয়ে বসে পড়ল। এভাবে হঠাৎ কেউ কলির পাশে বসায় কলি প্রথমে ভয় পেয়ে যায়। চমকে তাকায় পাশে বসা মানুষটির দিকে। এ কি, এ তো শুভ। শুভ কলির দিকে তাকিয়ে আছে, আর মুখে সেই মনোমুগ্ধকর হাসি যা দিয়ে সবাইকে ঘায়েল করতে পারে সহজে। কলিও কিছুক্ষণের জন্য হারিয়ে গেল শুভকে নিজের এত কাছে পেয়ে। পর মুহূর্তে কলির শুভর এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে যায়। সুন্দর মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। কিছুটা অভিমান আর কিছুটা রাগের কারণে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু শুভ কলির হাতটা ধরে ফেলে। জান, কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাবেন? ছি, কী সব বলছিস? আমি তোকে নিয়ে জান্নাতে যেতে চাই, আর তুই আমাকে ফেলে জাহান্নামে যাচ্ছিস। ইটস নট রাইট জান। এই কে আপনি? কখন ধরে জান জান করছেন, আবার আমাকে হাত ধরে রেখেছেন। আমি আপনাকে চিনি না, তাই আমাকে একা ছাড়ুন প্লিজ। কলি শুভর কাছ থেকে এক ঝটকায় হাতটা সরিয়ে চলে যেতে নিল। কলিকে আটকাতে আচানক কলির সামনে গিয়ে দাঁড়ালো। সরি জান, এই দেখো কানে ধরলাম, আর এমন হবে না। দেখুন, সরে দাঁড়ান আমার সামনে থেকে। আর আপনি এখানে কি করছেন? এখন তো আপনার হবু বউয়ের সাথে থাকার কথা। ও বুঝতে পারছি, দাওয়াত দিতে এসেছেন তাই তো? কী সব বলছিস? শোন আগে আমার কথা। আমি কিছু শুনতে চাই না। বলে কলি আবার হাঁটা ধরল। এবার শুভর মাথা গরম হয়ে গেল। স্টপ কলি, এক কদম আর বাড়াবি না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। শুভ অনেকটা চিল্লিয়ে। কলি ভয় পেয়ে যায় শুভর এমন আচরণ দেখে। শুভ কলির হাত ধরে টেনে গাছের পেছনে আড়ালে নিয়ে যায়। ওর হাতটা পেছনের দিকে বাঁকিয়ে নিজের সাথে চেপে ধরে। ভালোবাসি বলে মনে করিস না তুই আমার মাথায় উঠে নাচবি। আমি শুভ, মাথায় তুলতে পারলে আবার আছাড় মারতেও 1 মিনিট সময় নিব না। শুভর এমন আচরণ দেখে কলি কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে শুভ থেকে ছুটানোর চেষ্টা করে। তা দেখে শুভ হেসে দিল। তোর মনে হয় তুই আমার সাথে পারবি? আর সাপের মতো হুস হুস করছিস কেন? কিছু বলবি? কলি কিছু বলতে নিলে শুভ মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। আগে আমার কথা শোন। আমি যেখানে ছিলাম সেখানে কিছু সমস্যার কারণে আমি তোকে কল করতে পারিনি, তার জন্য সরি। আমি আগেই বলছি। আর এঙ্গেজমেন্টের কোনো কিছুই আমি জানতাম না, সত্যি বলছি। তাই আমি ওটা ক্যান্সেলড করে দিয়েছি, আর সবাইকে তোর কথা বলেও দিয়েছি। এবার তুই বল, কি বলতে চাস? ছাড়ুন আমায়। শুভ কলিকে ছেড়ে দিল।
কলি নিজের হাতটা ডলতে ডলতে বেফাস বলে ফেলল। করলেন না কেন? করেই ফেলতেন। আমি কি ধরে রেখেছি? এঙ্গেজমেন্ট না করে আমার উপর দয়া করছেন মনে হয়? লাগবে না আপনার দয়া। আমিও বাবাকে বলে দেব আমার জন্য একটা প্রিন্স খুঁজে আনতে। বলার সাথে সাথে শুভ কলির গাল দুটো চেপে ধরে। শুভ চোয়ালটা শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে, কি বললি তুই? আবার বলতো। আজকাল তোর সাহস বেশি বেড়ে গেছে। আমাকে রাগাস না কলি, তোর জন্য ভালো হবে না। আমাকে এখনো চিনিসনি তুই। আমার আরও একটা রূপ আছে যা তোকে দেখাতে চাই না। আর কি যেন বললি? এখন তোর আরও একটা প্রিন্স লাগবে। মনে রাখিস, তোর প্রিন্স শুধু আমি। এই জীবনে অন্য কারো হওয়ার শখ থাকলে এখনই মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তা না হলে এমন হাল করব তোর, স্বপ্নেও আমাকে ছাড়া কাউকে দেখতে চাইবি না। শুভ কলির গালটা এমনভাবে ধরে রেখেছে যে ব্যথায় কলির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কিন্তু শুভ সেদিকে কোনো খেয়ালই ছিল না। কিন্তু হঠাৎ কলির চোখে পানি দেখে শুভ কলিকে ছেড়ে দেয়। কলির সাথে নিচে বসে পড়ে, কাঁদতে থাকে। শুভ নিচে বসে কলিকে বুকে জড়িয়ে ধরে। কলিও শুভর বুকে মাথা রেখে কান্না করতে থাকে। শুভ জানে এতদিন ধরে যে কষ্টগুলো মনের মধ্যে ছিল তাই আজ অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। তা না হলে এই কষ্ট পাথর হয়ে যাবে। মাঝে মাঝে প্রিয় মানুষকে কান্না করতে দেয়া ভালো, এতে কষ্ট দূর হয়ে মনটাও হালকা হয়। অনেকক্ষণ ধরে শুভ কলিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার শুভ কলির মুখটা দুহাত দিয়ে ধরে। স্টপ জান, অনেক হয়েছে। দেখ কাঁদতে কাঁদতে চেহারার কি অবস্থা করে ফেলেছিস। এখন তো একটু থাম। এত জল আসে কোথা থেকে? এবার কলি আরও জোরে জোরে কাঁদতে থাকে। এই কারণেই লোকে বলে পিচ্চিদের সাথে প্রেম করতে নেই। কি? আমি পিচ্ছি? তাহলে আমার সাথে প্রেম করতে আসছেন কেন? আপনার বয়সের কাউকে খুঁজে নেন। কলি উঠতে নিলে শুভ হাতটা ধরে কলিকে কাছে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনা আকস্মিক ঘটায় কলি কিছুটা শক্ট হয়ে যায়। কিছুক্ষণ পর শুভ কলিকে ছেড়ে দিয়ে কলির কানের সামনে ফিসফিসিয়ে বলে, আমি তোকে মোটেও পিচ্চি মনে করি না জান। পিচ্চিদের সাথে কি মানুষ এসব করে বলতো? তুই তো আমার বউ, শুধু ঘরে দেওয়া বাকি। এবার কলি হেসে দিল। এতক্ষণ পর শুভ কলির মুখে হাসি ফোটাতে পারল, যে হাসিতে শুভ তার ক্লান্তি দূর করতে পারে, মনের শান্তি ফিরে পেতে পারে। শুভ কলি কিছুক্ষণ নদীর পাড়ে বসে তাদের মধ্যে সব ঝামেলা নিজেরাই মিটিয়ে ফেলল। কলি আবার যেন তার প্রাণটা ফিরে পেল, যা এতদিন ছটফট করছিল। মনে যে অসুখে কলি ভুগছিল তার সেই অসুখ যেন পালিয়ে গেল শুভ নামক ঔষধে। শুভকে মামুনের সাথেও পরিচয় করে দিল কলি। মামুন ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হলো। ভালোবাসার খুনসুটিতে শুভ কলি দিনগুলো ভালোই চলছিল। আস্তে আস্তে কলির এসএসসি পরীক্ষাও চলে এলো। শুভ আর পড়ালেখার মাঝে কলির দিনগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু বলে না, সুখের দিনটা ছোট হয়, তাই কলির সুখের দিনগুলো শেষ হতে লাগলো। কিছুদিন ধরে শুভ কলির সাথে তেমন কথা বলে না, এমনকি ফোনও দেয় না। প্রথমে কলি মনে করেছিল শুভ হয়তো ব্যস্ত, তাই ওর সাথে কথা বলতে পারছে না বা ফোন দিতে ভুলে যায়। কিন্তু এভাবে মাসখানেক পার হয়ে গেল, শুভর দিক থেকে কোনো উন্নতি হলো না। 2 মাসের বেশি হয়ে গেলে শুভ একটি বারও কলির সাথে দেখা করতে এলো না। কলি অনেকবার মেসেজ দিয়ে জানার চেষ্টা করছে, ধৈর্য হারিয়ে অনেকবার মাহির ও এনামকে কলও করেছে, কিন্তু তাদের কাছ থেকেও কোনো ভালো জবাব পায়নি। শুভ কেন হঠাৎ এত চেঞ্জ হয়ে গেল কলি বুঝতে পারছে না। তাহলে কি সবাই সত্যি বলতো শুভ আমাকে ভালোবাসতো না? সবই কি তার অভিনয় ছিল? কলির মন কিছুতেই মানতে চায় না শুভকে ভুলে গেছে। বারবার নিজের মনকে এই বলে বুঝ দিত শুভ নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত, ফ্রি হলে এক সময় না এক সময় ফোন অবশ্যই দিবে। কিন্তু এভাবে কতদিন? একদিন তো কলির ধৈর্যের বাঁধ ভাঙবে। অনেক কষ্টে নিজের মন পড়ালেখা বসালো কলি, কারণ আজ বাদে কাল পরীক্ষা। কিন্তু বলে না, মন্দ মনি, মনের সাথে জোর করা কি যায়? তবুও কলি নিজেকে স্থির করলো। আস্তে আস্তে কলির সব পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষার দিনে কলি শুভর সাথে দেখা করবে বলে ভেবে নিল। তার জন্য কলিকে ঢাকায় যেতে হলে তাও যাবে। তবু এবার শুভকে বলতে হবে কেন সে এমন করছে কলির সাথে, কি দোষ। কিন্তু কলি স্বপ্নেও ভাবেনি আজ যা হবে। কলি পরীক্ষা শেষ করে বাসায় চলে যায়। নিজের রুমে গিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে আর আঁচল দিয়ে চোখের পানি মুছছে বারবার। কলির বাবা খাটে বসে আছে, চেহারায় কেমন একটা রাগে রাগে ভাব। কলির কখনো ওর বাবাকে এমন রূপে দেখেনি। কলি রুমে ঢুকে মাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কাঁদছো কেন?
কিন্তু কলির মা কিছুতে বলছে না, তাই কলি গিয়ে ওর বাবার পাশে দাঁড়ালো। বাবা কি হয়েছে, মা কাঁদছে কেন? কলির বাবা আসলাম আমির কলির দিকে তাকিয়ে বসা থেকে উঠে কলির গালে একটা থাপ্পড় দিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় কলি ছলছল চোখে ওর বাবার দিকে তাকালো, কারণ এই প্রথম কলির বাবা কলির গায়ে হাত তুলল। কি হয়েছে বাবা? আমিও কি কোনো অন্যায় করেছি? কলির বাবা কলির দিকে কিছু ছবি উড়িয়ে মারল। ছবিগুলো সব নিচে ছড়িয়ে পড়লো। কলি ছবিগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো কেন তার বাবা এত রেগে আছে। বাবা প্লিজ আমার কথা শোনো। চুপ, একদম চুপ। তোর মতো মেয়ের জন্ম না দিয়ে সারা জীবন নিঃসন্তান থাকতাম, সেটাই ভালো ছিল। আজ তোর কারণে আমাকে ওই আজমাল চৌধুরী অপমান করার সাহস পেয়েছে। জানিস কি বলেছে? আমি নাকি টাকার লোভে তার ছেলের সাথে তোকে লাগিয়ে দিয়েছি। বল, এমন কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? কলি বাবার পা ধরে বসলো, বলল, না বাবা, এমন কথা বলো না। এতে তোমার কোনো দোষ নেই, সব আমার দোষ। তুমি প্লিজ নিজেকে দোষী বলো না। তোকে আমি বারবার শুভ থেকে দূরে থাকতে বলছিলাম, কেন তুই আমার কথা শুনিস নাই কলি? আজ যদি শুনতি তাহলে আজ আমাকে এত অপমান হতে হতো না। বাবা আমি শুভকে ভালোবাসি, শুভও আমাকে ভালোবাসে। বলার আগে বাবা আরও একটা থাপ্পড় দিল। এবার থাপ্পড়টা একটু জোরেই পড়ে, যার কারণে খাটে মাথা লেগে ফেটে যায়। বাবা কলির হাত ধরে টেনে সোজা করে দাঁড়ায়। বিয়াদ্দব মেয়ে, শুভ তোর থেকে বয়সে কত বড় জানিস? তার উপরও এইসব কথা বলছিস? আমি জানি বাবা, কিন্তু কি করব? মনকে অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, শুভকে ভুলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি বাবা। আমি কি করব? আমি ওনাকে অনেক ভালোবাসি। কলি বলতে বলতে বাবার পায়ের সামনে বসে পড়ল। বড় লোকের সাথে গরিবের ভালোবাসা হয় না কলি, হয় শুধু সহানুভূতি। যা এতদিন শুভ তোর সাথে করেছে। শুভ শুধু তোর বয়সে বড় না, টাকা পয়সা ধন সম্পদ সব দিক থেকে তোর বাবা থেকে অনেক বড়। আমি চাইলেও সেই বাড়ি তোর জন্য কল্পনা করতে পারি না। বাবা শুভ এসব মানে না। শুভ শুধু আমাকে ভালোবাসে। ওনার কাছে আমি কে কি তাতে কিচ্ছু যায় আসে না। বাবা কলির দিকে করুণ চোখে তাকালো। এখন আর বাবার চোখে কোনো রাগ নেই। তুই অনেক বোকা কলি। শুভ তোকে কখনো ভালোই বাসতো না। ওটা শুধু তোর প্রতি ওর সহানুভূতি ছিল, যেটাকে তুই ওর ভালোবাসা মনে করেছিস। না বাবা, শুভ সত্যি আমাকে। আর কিছু বলার আগে বাবা কলির হাতে একটা কার্ড দিল। কার্ডটা খুলে কলি আর কিছুই বলতে পারলো না। এটা শুভর বিয়ের কার্ড। আজ থেকে 1 মাস পরেই শুভর বিয়ে। কার্ডটার মধ্যে শুভ একটা ছবিও দিল। কলি শুধু শুভর ছবিটার দিকে তাকিয়েছিল, চোখের সামনে সব ঝাপসা দেখছে। হঠাৎ কলির কি হলো জানে না, কলি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। হয়তো একসাথে এত কিছু নিতে পারেনি। প্রায় 3 ঘন্টা পর কলির জ্ঞান ফিরল। মা ওর পাশে বসে এখনও কাঁদছে। হয়তো কলির কষ্টটা সে বুঝতে পারছে। মা বলে কথা। কলি জানালার দিকে তাকিয়ে আছে। বাইরে অন্ধকার, হয়তো রাত হয়ে গেছে। মা আমি ঠিক আছি, আর কান্না করো না প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও। মা বুঝতে পারলো, তাই কলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। কলির পাশে পড়ে থাকা কার্ডটা হাতে নিল। শুভর ছবিটা দেখছে, কি সুন্দর লাগছে তাকে। লাগবে না কেন? সে তো কোনো প্রিন্সের চেয়ে কম না। হয়তো কলি তার প্রিন্সেস হতে পারেনি। এ কারণেই শুভ কলির ফোন ধরছে না, ওকে অ্যাভয়েড করছে। এতদিন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছে সব। কেন করলেন শুভ আমার সাথে এমন? কেন? কি দোষ ছিল আমার? কেন আমার মনটাকে আপনি বারবার নিজের হাতে ভাঙেন? আমি তো দূরে সরে যেতে চেয়েছিলাম, তাহলে কাছে টেনে ভালোবাসার স্বপ্ন আমাকে কেন দেখালেন? কেন এতদিন আমার মন নিয়ে খেললেন? এসব প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। কেন আপনি আমার সাথে এমন করলেন? বাবার ফেলে রাখা ছবিগুলো তুলল কলি। এগুলো সেদিনের ছবি। কয়েক মাস আগে কলি ঢাকা গিয়েছিল ওর বড় খালামনির বাসায়। মিলি কয়েকদিন ধরে বলেছিল কলিকে আসতে, কিন্তু কলি আসতে পারেনি। কিন্তু এবার কলি নিজে ওর বাবার কাছে বায়না করলো ঢাকায় যাবে, মিলি আপুকে দেখবে। কলির বাবাও চিন্তা করলো মেয়েটা কোথাও যায় না, কখনো কোনো কিছু বায়নাও করে না, তাই সে কলির আবদার ফেলতে পারলো না। কলিকে তার নুরি খালার বাসায় নিয়ে গেল। মিলি তারই মেয়ে, কলির থেকে কয়েক বছর বড়, কিন্তু কলিকে খুব ভালোবাসে। আসলে কলিকে ফ্যামিলির সবাই ভালোবাসে, বাসবেই না কেন? কলি দেখতে অনেকটা মিষ্টি ছিল, কেউ তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারতো না। মিলি শুভ সম্পর্কে কিছুই জানতো না, কিন্তু কলির হাতের আংটিটা দেখে মিলির 1 মিনিটও বুঝতে সময় লাগেনি। আংটিটা যে প্লাটিনামের, যা অনেক দামি। এই আংটিটা শুভ কলিকে তার 18তম জন্মদিন পরিয়ে দিয়েছিল, কিন্তু কলির হাতে এই আংটি মিলিকে খুব ভাবালো। কলির বাবা কলিকে দিয়ে সেদিনই চলে গেল, আর কলি সারাদিন খালামণি আর মিলি আপুর সাথে গল্প করে কাটিয়ে দিল। কিন্তু রাতে যখন ঘুমাতে গেল তখন মিলি ওকে চেপে ধরলো। কি চলছে কলির জীবনে?
ও আর কে ওকে এসব দামি দামি জিনিস দিল? এরপর কলি মিলিকে শুভর কথা বলল। প্রথমে মিলি মানতেই নারাজ ছিল। ওর ছোট বোনটা তার থেকে দ্বিগুণ বয়সা ছেলের সাথে কিভাবে সম্পর্ক করতে পারে। এটা নিয়ে তাদের অনেক কথা কাটাকাটি হলো। মিলি বুঝতে পারলো কলির সম্পর্কটা নিয়ে অনেকটা সিরিয়াস, কিন্তু শুভ কি সিরিয়াস সেই নিয়ে মিলি একটু চিন্তিত। কারণ শুভ চৌধুরী একজন ভিআইপি পার্সন। আগে রাজনীতিতে থাকতে যেমন নাম ছিল, এখন বিজনেসম্যান হয়েও অনেক কম সময়ে ভালো নাম কামিয়ে ফেলেছে। আর চাচা ঢাকার এমপির পদে। যে পরিবারের আশেপাশে কোনো সাধারণ মানুষকে দেখা যায় না, সে পরিবারের ছেলে গ্রামের এই সাধারণ পিচ্চির মধ্যে কি দেখেছে তা মিলি হিসাব মেলাতে পারছে না। কলি বারান্দা দাঁড়িয়ে শুভর সাথে কথা বলছে, আর মিলি খুব গভীরভাবে চিন্তা করছে। শুভ এখনও জানে না কলি ঢাকা এসেছে, তাই কলি মাহিরকে ফোন দিল শুভকে সারপ্রাইজ দেবে বলে। ওরাও রাজি হয়ে গেল। শুভ অফিসে কাজ করছে, এমন সময় ফাহিম এসে হাজির। আরে ফাহিম, কিছু বলবি? আজ একটু তাড়াতাড়ি সময় বের করিস, একটা জায়গায় যেতে হবে। শুভ ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে, কোথায় যেতে হবে? গেলেই বুঝবি, এটা একটা সারপ্রাইজ তোর জন্য। দেখ, আমার এত সারপ্রাইজ ভালো লাগে না। ইদানিং সবাই আমাকে সারপ্রাইজের বদলে শকড দেয়। আরে তোর ভালো লাগবে, দেখিস। শুভ কিছুক্ষণ ফাহিমের দিকে তাকিয়ে ভাবার চেষ্টা করছে কি এমন সারপ্রাইজ হতে পারে। এরপর শুভ আবার কাজে মনোযোগ দিল। ফাহিম মাহির শুভকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকার মধ্যে একটা রিসোর্ট ভাড়া করলো কলি ও শুভর জন্য। আর রিসোর্টের ঠিকানা শুভকে পাঠিয়ে দিল মেসেজ করে। শুভ মেসেজটা দেখে কিছুটা অবাক হলো। কি সারপ্রাইজ হতে পারে তা ভাবতে ভাবতে গাড়িতে উঠে গেল। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেল। ভেতরে গিয়ে কাউকে পেল না, তাই শুভর মেজাজটা একটু খারাপ হয়ে গেল। ফোনটা হাতে নিয়ে ফাহিমের নাম্বারটা লাগাবে, এমন সময় একজোড়া হাত শুভকে পানির গ্লাস এগিয়ে দিল। শুভ পানিটা নিয়ে ধন্যবাদ জানানোর জন্য হাত জোড়া মালিকের দিকে তাকালো। সাথে সাথে শুভর বিষম উঠে গেল। এই কাকে দেখছে শুভ? কলি। কলি আজ ফুল সাদা পড়েছে, কপালে ছোট একটা লাল টিপ দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, হাত ভর্তি চুরুগুলোর শব্দ এখনো শুভর কানে বাজছে। কলিকে আজ শুভর মায়া পড়ি মনে হচ্ছে, যার মায়ায় শুভ বারবার পড়ে যায়। এসব নিজের কল্পনা মনে করে শুভ। কলিকে কিছু না বলে বাইরে বের হয়ে যায়। আর কলি তো বেকুবের মতো এখনো দাঁড়িয়ে ভাবছে তার সারপ্রাইজ হয়তো শুভর পছন্দ হয়নি, কিন্তু হঠাৎ শুভ কোথা থেকে এসে কলিকে জড়িয়ে ধরল। এখন কলি শকড হয়ে গেল। আসলে শুভর বিশ্বাস হয়নি শুভ কলিকে এখানে সত্যিই দেখতে পাবে। তাই ফাহিমকে ফোন দিলে জানতে পারে এটাই তার সারপ্রাইজ। তাই তো এক মুহূর্ত দেরি না করে কলিকে জড়িয়ে ধরে নিজের দু বাহুতে আবদ্ধ করে ফেলে। আই অ্যাম রিয়েলি হ্যাপি জান। ইটস দ্য বেস্ট সারপ্রাইজ অফ মাই লাইফ। থ্যাংক ইউ জান। আই লাভ ইউ টু। শুভ এবার কলিকে সোফায় বসে জিজ্ঞেস করলো, কার সাথে এসেছিস? কবে এসেছিস? সারপ্রাইজ কে প্ল্যান করলো? এমন হাজারো প্রশ্ন। কলি শুধু শুভর মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে শুভ বলল, কিরে, কি দেখছিস? আমাকে আগে কখনো দেখিস নাই। দেখেছি, কিন্তু এইভাবে দেখিনি। ফর্মাল ড্রেস আপে। কি করব বল, সোজা অফিস থেকে এখানে এসেছি তাই। আপনার জন্য আরও একটা জিনিস আছে। আবার কি? একদিনে এত সারপ্রাইজ দিস না, আমি হার্ট ফেল করব। কলি শুভকে চোখ দিয়ে রাগ দেখায়, তার শুভ চুপ হয়ে যায়। শুভ মাঝে মাঝে নিজেই আশ্চর্য হয়। এই পিচ্ছি আমাকে ভয় দেখায়, অথচ ওকে কিছু বলতেও পারি না। কলি শুভর জন্য ক্ষীর বানিয়ে এনেছে নিজের হাতে। শুভ তো আজ শক্তের উপর শক্ত পাচ্ছে, কারণ তার পিচ্ছি কলি তার জন্য নিজের হাতে ক্ষীর বানিয়ে এনেছে। শুভ বায়না করলো কলির হাতে খাবে, তাই কলিও লক্ষ্মী মেয়ের মতো শুভকে খাওয়াতে লাগলো। আমাদের বিয়ের পরও কিন্তু তোকে এভাবে আমাকে নিজের হাতে রেঁধে রেঁধে খাওয়াতে হবে, তাই আমার পছন্দের সব ডিশ শিখে নিস। শুভর মুখে বিয়ের কথা শুনে কলি লজ্জা লাল নীল হয়ে গেল। শুভর কাছে কলির লজ্জাময় মুখটা খুব ভালো লাগলো, তাই কলিকে আরও একটু জ্বালাবার জন্য কলিকে টেনে নিজের কোলে বসে। বিয়ের কথায় এত লজ্জা পেলে বাসর রাতে কি করবি? একটু আমাদের বাসর রাতের জন্য বাঁচিয়ে রাখ। কলি তো লজ্জায় মরে যেতে মন চাইছে। আপনি জানেন আপনি যে একটা অসভ্য। আগে জানতাম না, এখন জানি, কিন্তু কি করব বল? তোর সাথে থাকলে বারবার অসভ্য হতে মন চায়। উফ, এই লোকটা। এভাবে ভালোবাসার খুনসুটিতে কলি ও শুভর সময় কেটে গেল। পরের দিনও শুভ সারাদিন কলির সাথে ছিল। কলিকে নিয়ে ঢাকার অনেক জায়গায় ঘুরেছিল শুভ সেদিন। এটাই ছিল শুভর সাথে কলির শেষ দেখা। এরপর আর দেখা হয়নি তাদের। কিছুদিন কথা হলেও আস্তে আস্তে শুভ কেমন পাল্টাতে লাগলো।
ব্যস্ততার কথা বলে বারবার কলির ফোন কেটে দিত। একসময় তো ফোন ধরাই বন্ধ করে দিল। কোলের হাতের ছবিগুলো সেদিন দিদি, ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কেউ লুকিয়ে তুলেছে, কিন্তু কে করেছে সেটা কলি বুঝতে পারছে না, আর এখন বোঝার চেষ্টাও করছে না। কলি মনকে শান্ত করার অনেক চেষ্টা করছে, কিন্তু ভালোবাসা নামক অসুখটি কলিকে বারবার পরাজিত করছে। আর কলির এখন এই অসুখ নিয়েই বেঁচে থাকতে হবে। ফাহিম আজ দেশে ফিরেছে, আর দেশে পা রাখতেই প্রথমে শুভর সাথে দেখা করতে আসলো। শুভর বিয়ে আরশের সাথে, এ কথা শুনে ফাহিমের মাথা গরম হয়ে গেছে। মাত্র কয়েক মাসের জন্য অর্পাকে নিয়ে বিদেশে গিয়েছিল বোনের সাথে দেখা করাতে। সেখানে থাকা অবস্থায় কলি আর শুভর মাঝে কিছু সমস্যা চলছে শুনেছে, কিন্তু এসব কারণ শুভ আরশিকে কেন বিয়ে করবে এ প্রশ্নের উত্তর একমাত্র শুভ দিতে পারবে। আর আজ তা জানার জন্য অর্পাকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে ডিরেক্ট অফিসে চলে এলো। ফাহিমের মাথায় আসছে না এটা কী করে সম্ভব যে শুভ কলি বলতে পাগল। কলির জন্য এত বছরে কোনো মেয়েকে নিজের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। কলেজের কত সুন্দরী মেয়ে শুভর আশেপাশে ঘুরতো, কিন্তু ও কলি ছাড়া কারোর সাথে কথাও বলতো না। আর সে শুভ নাকি কলিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে, এটা ফাহিমের বিশ্বাস হচ্ছে না। কারণ কলি কি শুভর জন্য, কলির ইম্পর্টেন্ট কত শুভর জীবনে, এটা একমাত্র সাক্ষী ফাহিম নিজে। ফাহিম শুভর রুমে ঢুকেই হাতের কার্ডটা শুভর টেবিলে ছুঁড়ে মারে। এসব কি শুভ? শুভ ল্যাপটপ থেকে মুখ সরিয়ে ফাহিমের দিকে তাকালো। হোয়াটস? তুই না কলিকে ভালোবাসিস, তাহলে এখন আরুষিকে কেন বিয়ে করছিস? শুভ কার্ডটা হাতে নিয়ে, কেন, সমস্যা কি? কি সমস্যা তুই জানিস? দেখ ফাহিম, তুই যদি কলির ব্যাপারে কিছু বলতে চাস তাহলে এখানেই স্টপ যা। আমি ওর ব্যাপারে কিছু শুনতে চাই না। আর আমার পার্সোনাল লাইফে নাক না গলালে আমি খুশি হব। কি বললি তুই? তোর পার্সোনাল লাইফ? আমাদের মধ্যে তোর আমার এই ব্যাপারটা কবে থেকে আসলো? ফাহিম, এনাফ। আমি আর কোনো কথা শুনতে চাই না। বিয়ের অনেক কম সময় আছে, তোরাও তোদের প্রস্তুতি নিয়ে নে। এত বছর পর তোর বন্ধু বিয়ে করতে যাচ্ছে, তোর এখন খুশি হবার কথা। শুভ, তুই জানিস না তুই কি করছিস? তোর কাছে একটা অমূল্য হীরা আছে যা তুই অবহেলায় দূরে সরিয়ে দিচ্ছিস। এখনো সময় আছে শুভ, তা না হলে তোকে অনেক পস্তাতে হবে, মনে রাখিস। ফাহিম চলে এলো। ফাহিম মনে করে কানা ব্যক্তিকে পথ দেখালে সে ওই পথেই চলবে, কিন্তু যে চোখ থেকেও কানা হয়ে বসে থাকে তাকে পথ দেখিয়ে লাভ নেই। শুভ আজ তেমন। আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেল। কলি অনেকটা পাথর হয়ে গেছে, একদম চুপ হয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। সারাদিন জানলার পাশে বসে দূরের ওই গাছটার দিকে তাকিয়ে থাকে। কলির চোখে এখন আর জল দেখা যায় না, মনে হয় মনের কষ্টে এখন চোখের পানিও শুকিয়ে গেছে। শিলা অনেকবার এসে কলির মন ভালো করার চেষ্টা করেছে, কিন্তু কলি সে তো মূর্তির মতো বসে থাকে। ওর ভেতরের সব অনুভূতিগুলো মনে হয় দাফন দিয়ে দিয়েছে। আজ নিজেকে একটা চিন্তার লাশ মনে হচ্ছে তার, যার মধ্যে বেঁচে থাকার জন্য কোনো প্রেরণা নেই। কলির এমন অবস্থা দেখে আসলাম আমিরও খুব টেনশনে পড়ে গেল। শুভর বিয়ের কথা শুনে এমন অবস্থা, আর শুভ যখন বিয়ে করে ফেলবে তখন কলি কী করবে আল্লাহ জানে। এমন অবস্থায় আসলাম আমির এক কঠিন সিদ্ধান্ত নিল। তিনি কলির বিয়ে ঠিক করে ফেলল। শুভর আগে কলিকে বিয়ে দিতে হবে, তাহলে হয়তো কলি এই কষ্ট থেকে মুক্তি পাবে। আসলাম আমির মনে করছে চেয়ারম্যান অনেক দিন ধরে আসলাম আমিরকে তার বড় ছেলে শাহিনের সাথে কলির বিয়ের কথা বলেছে, কিন্তু আসলাম আমির কলির বিয়ে এত তাড়াতাড়ি দিতে চায়নি, তাই বারবার মানা করে দিত। কিন্তু এখন মেয়ের মতিগতি তার ভালো লাগছে না, তাই শাহিনের সাথেই বিয়ে ঠিক করে ফেলল। আর কলিকেও এসে তার সিদ্ধান্তের কথা জানালো। বাবার মুখে নিজের বিয়ের কথা শুনে কলি এতদিন পর একবার তার বাবার দিকে তাকালো। কলির বাবা কেন জানি মেয়ের চোখের দিকে তাকাতে পারল না, তাই সাথে সাথে চোখ সরিয়ে রুম থেকে চলে গেল। আর কলি অবাক দৃষ্টিতে বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত ব্যাপার, যে দুটো মানুষকে কলি বেশি ভালোবাসতো আজ সে দুটো মানুষকে কলি রচনা লাগছে। এক হলো তার বাবা, আরেক হলো শুভ। বিয়ে ঠিক হওয়ায় চেয়ারম্যান সাহেব আজ অনেক খুশি, কারণ তার এতদিনের প্ল্যানিং আজ সফল হচ্ছে। শুভ যেদিন থেকে চেয়ারম্যানের ছোট ছেলে শিহাবকে মেরেছে সেদিন থেকেই সুযোগের আশায় ছিল কিভাবে প্রতিশোধ নেবে। নিজের কাজ সফল করার জন্য শুভর বাবা আজমাল চৌধুরীকে কলির সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। কলির চরিত্র ভালো না, টাকার লোভে শুভকে ফাঁসিয়েছে ইত্যাদি। আর অন্যদিকে আসলাম আমিরকে রাজি করাবার চেষ্টা করছে কলির সাথে শাহিনীর বিয়ে দেওয়ার জন্য। একবার কলিকে ছেলের বউ করে নিতে পারলে কলি ও শুভ দুজন থেকেই বদলা নেওয়া যাবে বলে মনে করে।
কোলের বিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। বাড়িতে অনেক মেহমান আসাও শুরু করে দিয়েছে। বিয়েতে যাতে কেউ কোনো বাধা দিতে না পারে তার জন্য চেয়ারম্যান এর লোকজন দিনরাত বাড়ির আশেপাশে পাহারা দেয়। কলির কাছে এসব একটা তামাশা ছাড়া কিছুই মনে হচ্ছে না। এমন সময় মামুন এসে কলির কাঁধে হাত রাখে। কলি তাকিয়ে দেখে মামুন। মামুন কলির পাশে গিয়ে বসে। মামুনকে দেখে কলি এতদিন পর মুখ খুলল। মামুন ভাই, শুধু একবার আমাকে শুভর সাথে দেখা করিয়ে দাও প্লিজ ভাই। তোমার কাছে আমার শেষ চাওয়া, আর কোনো দিন জ্বালাবো না, শুধু একবার। মামুন কিছু বলল না, শুধু কলির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। আর কলি আবারও নিরাশ হয়ে তাকিয়ে রইল। আজ কলির গায়ে হলুদ। গাঢ় হলুদ রঙের শাড়িটা কলির দুধ সাদা গায়ে ফুটে উঠেছে। তার সাথে মাথায় হাতে গাঁদা ফুলের গহনায় কলিকে কোনো পরীর থেকে কম লাগছে না। শুধু একটা জিনিসের অভাব, এই পরীর মুখে হাসি নেই। মুখে তার বউয়ের মতো কোনো লাজ নেই, আছে শুধু বিষণ্ণতা। সন্ধ্যার মধ্যে হলুদের কার্যক্রম শেষ হলে কলি ঘরের দিকে পা বাড়ালে কেউ কলিকে টেনে বাড়ির পেছনে নিয়ে যায়। প্রথমে কলি কিছুটা ভয় পেয়ে গেলেও একটু পর বুঝতে পারে সামনে দাঁড়ানো ব্যক্তিটা আর কেউ না, মামুন। মামুন কলিকে বাড়ির পেছনের রাস্তা দিয়ে বাড়ি থেকে বের করে আনে, হাতে একটা মোবাইল আর কিছু টাকা দিয়ে। মামুনের একটা চেনা ছোট ভাইকে বলে, রাফি আমার বোনটা সাবধানে নিয়ে যাস, ও এখানকার কিছু জানি না, তুই ওকে চৌধুরী বাড়ির সামনে পর্যন্ত দিয়ে আসবি। কলি অবাক হয়ে মামুনের দিকে তাকিয়ে আছে। কলি নিরাশ জীবনে এই একটি মানুষ এখনও কলিকে আসার একটা প্রদীপ জ্বালাতে সাহায্য করছে। মামুন কলির হাত দুটো ধরে। তুই চিন্তা করিস না বোন, আমি এখানে সব সামলিয়ে নেব। আমার বিশ্বাস তুই শুভ ভাইয়ের সাথে একবার দেখা করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কলির মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা গাড়িতে উঠিয়ে দেয়। কলিও চলে যায় মনে একটু আশা নিয়ে শুভর সাথে দেখা করতে। কিন্তু কলি জানেই না আজ ওর জীবনের সব আশার প্রদীপ একসাথে নিভে যাবে। আজ চৌধুরী বাড়িতে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, তাই পুরো বাড়িতে আজ মেহমানদের আনাগোনা। ডিনার পার্টিতে আরুষি আর ফাহিমের ফ্যামিলিও জয়েন করেছে। সবাই ডিনার শেষে বিয়ের আয়োজন নিয়ে টুকটাক কথাবার্তা ব্যস্ত। ঠিক সে সময় বাড়ির দারোয়ান এসে দরজায় বেল দেয়। মাহির গিয়ে দরজা খুলে দারোয়ানকে দেখে জিজ্ঞেস করে, কি সমস্যা? দারোয়ানের কথা শুনে মাহির কিছু সময়ের জন্য নীরব হয়ে গেল। তারপর ভেতরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো। সবাই নিচে, কিন্তু শুভ এখানে নেই। মাহির মনে মনে বলছে যার বিয়ের আয়োজন নিয়ে কথা চলছে তারই কোনো ইন্টারেস্ট নেই। মাহির শুভর রুমের সামনে দাঁড়িয়ে আছে, কারণ তার রুমে প্রবেশ করা এ বাড়ির সবার জন্য নিষেধ। কেন নিষেধ কেউ জানে না, তবে কলির সাথে কথা বন্ধ করার পর থেকে শুভ তার পরিবার থেকে অনেকটা এড়িয়ে চলে, এটা সবাই লক্ষ্য করেছে। মাহির দরজা নক করে। প্রথমে ওপাশ থেকে কোনো জবাব না আসলে আবার নক করে। এবার শুভ ডোন্ট ডিস্টার্ব মি বলে চিল্লিয়ে ওঠে। মাহির শুনেও আবার নক করলো। এবার শুভ দরজা খুলে মাহির ওপর রাগ ঝাড়তে থাকে। মাহির স্থির দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে, ভাই ওয়ার্ডস ভাই বাইরে কলি দাঁড়িয়ে আছে, মেয়েটার সাথে একবার দেখা করে আসো প্লিজ ভাই। শুভ প্রথমে মনে করলো ও ভুল শুনেছে, তাই মাহিরকে আবার জিজ্ঞেস করলো। মাহির এবারও যখন একই কথা বলল, শুভ বুঝতে পারলো এটা ওর কল্পনা না, সত্যি কলি এসেছে। শুভ নিচে নেমে বাহিরে চলে গেল। শুভ বাহিরে গিয়ে দেখে একটা মেয়ে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শুভ মেয়েটির চেহারা দেখতে পারছে না, মেয়েটা শুভর দিকে উল্টো হয়ে দাঁড়িয়েছিল। শুভ গিয়ে যখন কলি বলে ডাক দিল, কলি পিছনে ঘুরে দেখে শুভ দাঁড়িয়ে আছে। আর শুভ কলিকে আজ প্রথম শাড়িতে দেখলো। হলুদ শাড়িতে কলিকে হলুদ পরি মনে হচ্ছে শুভর কাছে। শাড়ি পরায় কলিকে আজ একদমই পিচ্চি মনে হচ্ছে না। শুভর নজরে কলিকে আজ একজন পূর্ণ নারী মনে হচ্ছে। শুভকে এত মাস পরে দেখে কলি নিজের মনকে সংযত করতে পারেনি। দৌড়ে গিয়ে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিক দিয়ে শুভ মাহিরকে বাইরে যেতে দেখে ফাহিমা বাইরে এসে পড়ে। আরুষের কিছু সন্দেহ হলে আরুষও দেখতে আসে বাহিরে কি চলছে। কলি শুভকে জড়িয়ে ধরলেও শুভ কলিকে একবারও ধরেনি। কিছুক্ষণ পর শুভ নিজেই কলিকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। বিহেভ ইয়োর সেলফ কলি, এটা কেমন ধরনের আচরণ? তুই এখন ছোট না? অনেকটা কর্কশ কণ্ঠে বলে। কলিকে শুভ এভাবে সরানোর কারণে কলি কিছুটা শক্ট হলেও পরে নিজেকে সামলিয়ে নেয়। আই এম সরি, আসলে অনেক দিন পর দেখলাম তো। শুভ কলিকে খুব শক্ত গলায় জিজ্ঞেস করলো, তুই এখানে কি করছিস এত রাতে? তা আবার এভাবে কার সাথে এসেছিস? কলি কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থেকে, আপনার সাথে কিছু কথা ছিল আমার, আমি বেশি সময় নিব না। শুভ অন্যদিকে তাকিয়ে, বল, কি বলবি? শুভ, একটা প্রশ্ন, কেন আপনি আমার সাথে এমন করলেন? কেন আপনি আমার মনটা নিয়ে খেললেন? কেন আমাকে এভাবে ধোকা দিলেন? কেন আমার হাতটা মাঝ রাস্তায় ছেড়ে দিলেন? শুভ, এই কেন কথাটির উত্তরটি দিয়ে দিন। আমি চলে যাব, প্রমিস, আর কখনো আপনাকে জ্বালাতে আসবো না।
কিন্তু আমার উত্তর চাই। আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন নিজের হাতে ভেঙে দিলেন। একটি বারও কি আমার কথা মনে পড়েনি আপনার? আমার ফিলিংসের কোনো দাম নেই আপনার কাছে? বলুন শুভ, প্লিজ বলুন। কলি শুভর হাত দুটো ধরে। আমার কি দোষ ছিল? কোন অপরাধের শাস্তি দিচ্ছেন? একবার বলুন প্লিজ, না হলে আমি পাগল হয়ে যাব এসব চিন্তা করতে করতে। শুভ কিছু বলতে নিবে তার আগে আরও সে পেছন থেকে শুভকে ডাক দেয়। একে একে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। শুভ, এই মেয়েটা কি? আরও সে একদম শুভর সামনে এসে শুভ চোখ দুটো বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস ছাড়ে। কলিকে উদ্দেশ্য করে বলে, কলি, এই হলো আমার হবু ওয়াইফ আরুষি। তুই জানতে চেয়েছিলি না কেন? তোর কেনর উত্তর এটাই। আরুষি তোর থেকে রূপে গুণে পড়ালেখায় কোনো দিক থেকে তোর চেয়ে কম না। আর সব থেকে বড় কথা, ওর স্ট্যাটাস আমাদের পরিবারের জন্য আর আমার জন্য একদম পারফেক্ট। তাই তো তোর আর ওর মধ্যে আমি ওকে বেছে নিয়েছি। তোর মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু শুভর জন্য বেস্ট তুই না আরুষি, তাই আমি আরুষিকে বেছে নিয়েছি। কলি শুভের কিছুটা কাছে এসে। তাহলে আমার সাথে এতদিন যা করেছেন তা কি ছিল? অভিনয়? হা হা হা, কলি, তুই সত্যি এখনো সেই পিচ্চি রয়ে গিয়েছিস। শুভ চৌধুরী কারোর সাথে অভিনয় করে না। তোর সাথে অভিনয় করে কোনো লাভও নেই। ওটাকে জাস্ট একটু টাইম পাস মনে করিস। শুভর মুখে টাইম পাস কথাটা শুনে কলির সারা শরীর মনে হয় জ্বলে যাচ্ছে। শুভ এতদিন ওর সাথে টাইম পাস করছে তা ভেবেও নিজের প্রতি ঘৃণা হচ্ছে কলির। কলি চোখ মুখ খিচিয়ে শুভর কথার উত্তর দিল। তাহলে এতদিন আমি আপনার জন্য মনোরঞ্জনের বস্তু ছিলাম? আপনি জাস্ট আমার মন নিয়ে খেলেছেন? ভালোবাসা তো ছিলই না, অন্তত আপনার পক্ষ থেকে না। কলি কিছুক্ষণ নীরব থেকে। ওকে, ধন্যবাদ আপনাকে শুভ চৌধুরী, আমাকে এত বড় সত্য বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ চোয়াল বন্ধ করে অন্যদিকে তাকিয়ে কলির কথাগুলো শুনছিল। ফাহিমের খুব রাগ উঠেছে শুভর এমন আচরণে, তবুও কিছু বলতে পারছে না। সবাই দাঁড়িয়ে দেখছে, তবে শুভর পরিবার শুভর এমন রূপ দেখে কিছুটা অবাক, কারণ সবাই জানে শুভ এমন না। তাহলে শুভ কেন এমন করছে? কোলে পেছনে ঘুরে চলে যেতে নিলে আবার কি মনে করে যেন থেমে যায়, আবার শুভর দিকে ফিরে এসে বলে, আপনার একটা জিনিস আমার কাছে আছে, সেই জিনিসটার যোগ্য না আমি, তখন ছিলাম না, এখন, তাই আপনার জিনিস আপনার কাছে রেখে দেন। বলে শুভর হাতে কলিকে দেওয়া আংটিটা ফিরিয়ে দেয়। আমি দোয়া করব শুভ ভাইয়া, আপনি জীবনে অনেক সুখে থাকেন। কলির মুখে শুভ ভাইয়া শনিবার শুভ কলির দিকে তাকায়। আপনাদের দুজনকে একসাথে অনেক সুন্দর লাগছে। আমি দোয়া করব কারো যাতে নজর না লাগে। আপনারা অনেক সুখী থাকেন শুভ ভাইয়া। আপনার বিয়ের সবচেয়ে বড় গিফট আমি দেব, দেখবেন সারা জীবন এই গিফটের জন্য আমাকে স্মরণ করবেন। এটা বলেই কলি শুভর হাতটা ছেড়ে বাড়ির বাহিরে রাস্তার দিকে যেতে নিলে শুভ পেছন থেকে ডাক দেয়। কলির ইচ্ছা নেই শুভর ডাকে সাড়া দেবার, তবুও কেন জানি পাটা থেমে গেল। এত রাতে তোর একা যাওয়ার দরকার নেই, মাহির তোকে দিয়ে আসবে। কলি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তার দরকার পড়বে না শুভ ভাইয়া, আমার বাকিটা পথ একাই পার করতে হবে, ওখানে আমি কাউকে সাথে করে নিতে পারবো না। কথা বলেই কলি বাড়ির গেট দিয়ে বাইরে চলে যায়, আর শুভ কলি যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ শুভ টনক নড়ে কলির লাস্ট কথার অর্থ কী? শুভ দৌড়ে বাড়ির বাইরে রাস্তায় গিয়ে যা দেখে তার জন্য শুভ একদম রেডি ছিল না। কলি একটা চলন্ত গাড়ির সামনে এসে পড়লে মুহূর্তের মধ্যে কলিকে ছিটকে রাস্তার অপর পাশে ফেলে দেয়। শুভ কলি বলে একটা চিৎকার দিয়ে রাস্তায় বসে পড়ে। রাস্তায় পড়ে থাকা কলি নিথর দেহটার দিকে তাকিয়ে থাকে শুভ। কোনো কিছু ভাবার বা বলার ভাষা হারিয়ে ফেলে শুভ। শুভ চিৎকারে বাড়ির সবাই বাইরে এসে পড়ে। কিছু মানুষ ভালোবাসা হারানোর বেদনাটা সহ্য করতে পারে না, তারা উপর দিয়ে নিজেকে সবার সামনে অনেক স্ট্রং দেখালো, ভেতরে ভেতরে প্রচণ্ড দুর্বল। আমাদের সমাজে কলির মতো এমন অনেক লাভার আছে যারা ভালোবাসা মানুষটিকে হারানোর বেদনা সইতে না পেরে এ পদক্ষেপ নেয়, কিন্তু এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। বাস্তবে জীবন কত অদ্ভুত। কিছুক্ষণ আগেও শুভর কাছে সব কিছু ছিল, আর এখন শুভ নিজেকে একদম নিঃস্ব মনে করছে। বেঁচে থাকার কোনো কারণ আজ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ আগে কলিকে হসপিটালে নিয়ে আসা হলো। ফোন করে আগেই সব রেডি করে রাখা হয়েছিল। দেশের সব বড় ডাক্তার আজমাল ও আজহার চৌধুরীর এক ফোন কলে যা হাজির হয়ে পড়েছে। কিন্তু এত ডাক্তার এসেই বা কী হবে যদি কলির বাঁচার শেষ ইচ্ছাটাই না থাকে? ডাক্তার যথাসাধ্য চেষ্টা করবে বলে চলে গেল। আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা কেবল দোয়া করুন, রোগীর অবস্থা তেমন ভালো না।
ডাক্তারের কথা শুনে সবাই টেনশনে পড়ে গেল। আজমল চৌধুরী চেয়ারে বসে পড়ল। হঠাৎ শুভর কথা মনে পড়লে এদিক ওদিক তাকিয়ে দেখে শুভ হসপিটালের করিডোরে ফ্লোরে বসে নিচের দিকে তাকিয়ে আছে। ছেলেকে দেখে আজ আজমল চৌধুরীর নিজেরই খুব মায়া লাগছে। কি থেকে কি হয়ে গেল? আজমল চৌধুরী শুভকে থেকে বুঝতে পারল কলি মেয়েটির কিছু হয়ে গেলে সে তার নিজের ছেলেকেও সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। এই মেয়েটাকে যে তার ছেলে কতটা ভালোবাসে তা আজ নিজের চোখে দেখতে পেরেছে। কলি নিথর দেহটা যখন রাস্তায় পড়েছিল, শুভ এক প্রকার পাগল হয়ে গিয়েছিল। রাস্তায় বসে শুভ বিলাপ করতে থাকে। অনেক কষ্টে সবাই শুভকে ধরে গাড়িতে ওঠায়। তাই আজ নিজেও বসে বসে কলির জন্য দোয়া চাইতে লাগলো ছেলের মুখের দিকে চেয়ে। শুভ বসে বসে কলি আর ওর কেটে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলো চিন্তা করছে। কতই না মধুর ছিল সেই দিনগুলো, ভালোই তো ছিলাম আমরা। কেন এমন হলো কলি? আমার গুনহার শাস্তি আল্লাহ তোকে কেন দিবে? দিলে আমাকে দিত, আমি মাথা পেতে নিতাম। কিন্তু আমি এখন কি করব কলি? তোকে ছাড়া না বাঁচতে পারবো না মরতে। আমাকে এত বড় শাস্তি দিস না জান। ফিরে আয় তোর শুভর কাছে, শুধু একবার ফিরে আয়। ওয়াদা করছি এই জীবনে প্রাণ থাকতে তোকে আমি আর কোনো দিন নিজের থেকে আলাদা হতে দেব না। ফিরে আয় কলি, আমার জন্য, আমার ভালোবাসার জন্য। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, এসে আমাকে তোর নিজের হাতে শাস্তি দে। তবুও আমাকে একা ফেলে চলে যাস না। আমাকে এত বড় শাস্তি দিস না। অনেক বছর তোর অপেক্ষায় ছিলাম, এখন আর আমাকে অপেক্ষা করাস না। আমি আর অপেক্ষা করতে পারবো না। ধৈর্য যে আমার সব শেষ হয়ে গিয়েছে। কলির পরিবারও সে হসপিটালে হাজির হলো। কলির এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না কলির বাবা। মেয়ের এই অবস্থার জন্য নিজেকে দোষী করছে, তাই বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। কলির বাবার এমন অবস্থা দেখে ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। কলির মায়েরও অবস্থা ভালো না। শুভর জন্য একবার মৃত্যু থেকে ফিরে এসেছে, কিন্তু এবার আল্লাহ কি তাদের মুখের দিকে তাকাবে? এই চিন্তায় শেষ। হঠাৎ অপারেশন রুমের লাল বাতিটা নিভে গেল। এতক্ষণ পর শুভ বসা থেকে উঠে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞেস করার আগে শুভ ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। ডাক্তার শুভর দিকে তাকিয়ে, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় কি রোগীর নিজেরও বাঁচার কোনো ইচ্ছে নেই। তবুও আমরা আশা ছাড়ছি না। 48 ঘন্টা যাওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। ডাক্তার একটু নীরব থেকে আবার বলা শুরু করলো, 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরলে হয়তো রোগী কোমাতে চলে যাবে, অথবা অথবা কি ডক্টর বলুন? সরি, রোগীকে আর বাঁচানো যাবে না। আপনারা এখন শুধু উপরওয়ালার কাছে দোয়া করুন, এখন তিনিই পারে রোগীকে বাঁচাতে। শুভ ডাক্তারের কথা শুনে আর ওখানে দাঁড়ালো না, চলে গেল। সবাই শুভর যাওয়ার দিকে চেয়ে আছে। কেউ কিছু বুঝতেই পারছে না শুভর বিহেভিয়ার। কিছুক্ষণ পর ফজরের আজানের ধ্বনি শোনা গেল। শুভ হসপিটাল থেকে বের হয়ে মসজিদে চলে গেল। অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। এদিক দিয়ে ফাহিম ও মাহির বের হলে শুভকে খুঁজতে। কিছু দূর গিয়ে এক মসজিদের সামনে কিছু লোকের ভিড় দেখতে পায়। সমস্যাকে দেখার জন্য ফাহিম ভেতরে একটু উকি দিল, আর যা দেখতে পেল তা দেখার স্বপ্ন হয়তো ফাহিম কখনো করেনি। শুভ নামাজের সিজদা চিৎকার করে কান্না করছে। শুভর এই আর্তনাদে আশেপাশের মানুষজনের চোখেও কিছুটা জল এসে পড়েছে। ফাহিম স্তব্ধ হয়ে পড়েছে। ফাহিমের চোখেও জল এসে পড়েছে। ফাহিম ভালো করে জানে শুভ কলিকে কতটা ভালোবাসে। কলির প্রতি শুভর ভালোবাসা সীমাহীন, এতে কোনো সন্দেহ নেই। কোনো একটা কারণে হয়তো নিজেকে কলি থেকে দূরে রাখতে চাইছে, কিন্তু এতে কলির প্রতি ওর ভালোবাসা কমেনি। কষ্ট তো শুভ পেয়েছে প্রতিদিন। হয়তো শুভর কষ্টটা কারো চোখেই পড়েনি। মাহির এসে শুভকে এভাবে দেখে পুরো শকড, কারণ এতদিন কলির নামটিও যে মানুষটির সামনে নেওয়া যাচ্ছিল না, আজ সেই মানুষটি কলির জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছে আল্লাহর কাছে। মসজিদের ইমাম এসে অনেক বোঝায় শুভকে, কিন্তু শুভ কারো কথা যেন কানে দিয়ে ঢুকছে না। কাঁদতে কাঁদতে শুভ একসময় জ্ঞান হারিয়ে ফেলে। কিছু মানুষের সাহায্য দিয়ে শুভকে হসপিটালে নিয়ে আসা হলো। জ্ঞান ফিরে শুভ নিজেকে হসপিটাল বেডে আবিষ্কার করে, লাফ দিয়ে উঠে বসে। কেবিন থেকে বের হতে নিলে কিছু ওয়ার্ড বয় বাধা নিতে নিল, কিন্তু শুভর রাগের সামনে আর পারল না। শুভ সোজা কলিকে যেখানে রাখা হয়েছে সেখানে চলে গেল। ডাক্তার আর নার্স বাঁধে সেখানে যাওয়া সবার নিষেধ, কিন্তু শুভকে কেউ আটকাতে পারল না। কলির হাতটা খুব শক্ত করে ধরে বসে আছে শুভ। মনে হয় হাতটা ছেড়ে দিলেই কলিকে আবার হারিয়ে ফেলবে। কলির হাতটা শুভর বুকের বাম পাশে ধরে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে, তাই তো রাগ করে আছিস? চলে যেতে চাস আমাকে ছেড়ে? আমাকে শাস্তি দিতে চাস তাই না?
তাই তো দেখ এমনভাবে পড়ে আছিস, আমার বুকে চিনচিন ব্যথা করছে। এই ব্যথা ক্রমশ বাড়ছে জান, আমি সইতে পারছি না। প্লিজ ওর জান, একবার শুধু চোখটা খোল, এই বুকে আগলে রাখবো তোকে, কোথাও যেতে দিব না, সারা জীবনের জন্য তোকে আপন করে নিব। শুধু একবার আমাকে ক্ষমা করে দে কলি, শুধু একবার। তোকে ছাড়া তোর এই শুভ ভীষণ একা, আমার কাছে ফিরে আয় জান, ফিরে আয়। বলে শুভ কেঁদে দেয়। আসলাম আমির বেডে শুয়ে মেয়ের জন্য কান্না করছে। তার পাশে বসে আছে আজমাল চৌধুরী। আমার মেয়েটার উপর কোনো রাগ থাকলে ওকে মাফ করে দিয়েন চৌধুরী সাহেব। মেয়েটা আমার একদম অবুঝ, দিন দুনিয়া তেমন কিছুই জানে না। স্যার, এসব কি বলছেন? আমি জানি এসবের জন্য আমিও কিছুটা দায়ী। আমি আমার ছেলের মনের কথা বুঝতে পারিনি, অন্যের কথায় কান দিয়ে কলির মতো মেয়ের নামে অনেক কিছু বলে ফেলেছি। প্লিজ আপনি পারলে আমাকে ক্ষমা করে দিয়েন। আসলাম আমির আজমাল চৌধুরীর হাতটা ধরে আমার মেয়েটাকে বাঁচান, আমার একমাত্র মেয়ে। আজ আমার জিদের কারণে ওর এই অবস্থা। নাই আমি বিয়ের জন্য ওকে জোর করতাম, নাই ও এখানে আসতো, আর নাই এইসব হতো। বলে আসলাম আমির কেঁদে ওঠে। আজমাল চৌধুরী তাকে সান্ত্বনা দিচ্ছে। এভাবে 2 দিন কেটে গেল। এই 2 দিন শুভ শুধু নামাজের সময় কলিকে একা ছেড়ে গিয়েছে। তাছাড়া রাত দিন শুভ কলির সাথেই ছিল। এই অপেক্ষায় কখন কলি তার চোখ খুলবে। অবশেষে শুভর দোয়া আল্লাহ কবুল করলো। কলির জ্ঞান ফিরল, চোখ খোলার চেষ্টা করতে লাগলো। হাতটা নাড়তে বুঝলো কেউ তার হাতটা খুব শক্ত করে ধরে তার হাতের উপর শুয়ে আছে। কলি বুঝতে পারছে না কে এটা, কারণ কলি শুভকে একদমই আশা করেনি। কলির হাতের উপর মাথা রেখে শুভ ঘুমিয়ে পড়ছিল ক্লান্তে। হঠাৎ কলির হাতের নড়াচড়ায় শুভর ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে চেয়ে দেখে কলি চোখগুলো খোলার চেষ্টায় ব্যর্থ, কারণ আলো তার চোখে লাগছে বলে ভালো করে খুলতে পারছে না। কলির জ্ঞান ফিরতে দেখে শুভ চিৎকার করে ডাক্তারকে ডাক দিল। সাথে সাথে 3 জন ডাক্তার ও 2 জন নার্স প্রবেশ করলো আর শুভকে বের করে দিল। তারা কলিকে চেক আপ করবে বলে। শুভ বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো। এতক্ষণ সবার কানে পৌঁছে গেল কলির জ্ঞান ফেরার কথা। সবাই যে যেখানে ছিল হসপিটালের করিডোরে এসে হাজির হলো। ডাক্তারগুলো সব বের হলো। শুভ সব ঠিক আছে কিনা জানতে চাইলো। ডাক্তার আশা দিল আপাতত কলি এখন আশঙ্কামুক্ত। এই সংবাদ শোনার পর সবার চেহারা খুশির সীমা রইল না। গত 2 দিন যে টেনশনে ছিল তা যেন এই খুশির সামনে কিছুই না। আজমাল চৌধুরী খুশিতে আসলাম আমিরকে জড়িয়ে ধরল। তারা সবাই কলির সাথে দেখা করার জন্য যেই না রুমে প্রবেশ করতে চাইলো, তখনই ডাক্তারের এক কথায় সবার আবার মনটা খারাপ হয়ে গেল। আসলে রোগী আপনাদের কারোর সাথে দেখা করতে চায় না, আর আমরাও মনে হয় এই মুহূর্তে রোগীকে বেশি বিরক্ত করাও ঠিক হবে না। কিন্তু শুভকে সব শুনে না শোনার মতো করে কলির সাথে দেখা করতে চলে গেল। কারণ শুভ ভালো করেই জানে কলি এসব রাগ করে বলেছে। কলির বাবা বুঝতে পারলো মেয়ে তার রাগ করে আছে এখনো, তাই এসব কথা বলছে। তখনই মাহির এসে কলির বাবাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করবেন না স্যার, ভাবি আমাদের রেগে আছি, রাগ ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া শুভ ভাইয়া তো আছেই, ভাবির রাগ ভাঙিয়েই ছাড়বে। শুভ পাদুজো টান টান করে সোফাতে বসে আছে, আর তার চারপাশে লোকগুলো কেমন উৎসুক নজরে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ নিশ্চয়ই কিছু একটা বলবে এই আশায়, একটু আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে। কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে শুভ সোফায় আরামে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আর এমন বিহেভ করছে মনে হয় কিছুই হয়নি একটু আগে। কিন্তু একটা ছোটোখাটো মহাযুদ্ধ বলা হয়ে গেছে। শুভর এই নীরবতা কারোরই বোধগম্য নয়। তাই কিছুটা অস্থির হয়ে ফাহিম শুভর কাছে কারণ জিজ্ঞেস করেই ফেলে। একটু আগে করা তার কাজের একটু আগের ঘটনা। শুভ কলির রুমে প্রবেশ করে দেখে কলি চোখ বন্ধ করে শুয়ে আছে। শুভ লক্ষ্য করলো গত কয়েকদিনে কলির চেহারা একদম শুকিয়ে গেছে। আগে সে লাবণ্যতা কোথাও যেন হারিয়ে গেছে ওর ছোট কলি থেকে। কলিকে এমন অবস্থা দেখে শুভর মনটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। বুকের ভেতর চিনচিন ব্যথা করে, ভারী পাথর জমা হয়ে যায়। এত কিছুর পরও শুভ এখন খুশি, কারণ সবশেষে কলি এখন সুস্থ আছে। আর এটাই শুভর জন্য অনেক বড় ব্যাপার। শুভ কলি শয্যার পাশে গিয়ে বসে। কলি বুঝতে পারে শুভ পাশে বসেছে, তবুও চোখ খুলে না। একরাশি অভিমানে কলির মনে বিরাজ করছে। আর এই অভিমানের পর্বত এতটাই উঁচু যে হয়তো শুভ এর গভীরতা মাপতে পারবে না। আর এই অভিমানে কলি শুভর সামনে নিজেকে অসহায় কখনো হতে দেবে না, ওয়াদা করল। শুভ কলির হাতটা ধরতে নিলে কলির সাথে সাথে হাতটা সরিয়ে ফেলে। শুভ জানে কলি রেগে আছে। শুধু রেগে নয়, এই মুহূর্তে হয়তো শুভকে অনেক ঘৃণাও করেছে, আর তা যুক্তিসঙ্গত বটে।
শুভ কলি আর ওর ভালোবাসাকে টাইম পাস বলে ব্যাখ্যা করেছে, যা কলির মনকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। তাই শুভ কলির এখানকার আচরণ মোটেও রাগ করছে না। শুভ আবারও কলির হাতটা ধরে, আর এবার খুব শক্ত করে, যাতে কলি চাইলেও ছাড়াতে না পারে। কাতর কণ্ঠে বলে, জান, জান, আই এম সরি, প্লিজ ফরগিভ মি ফর হার্টিং ইউ, ফরগিভ মি ফর মাই মিস্টেক্স, আই ওয়াজ ভেরি হেল্পলেস, বাট আই স্টিল লাভ ইউ, আই লাভ ইউ ম্যানি মোর। জান, প্লিজ কথা বল একবার। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম রে। হয়তো আমি তোকে এবার সত্যি হারিয়ে ফেলবো একেবারের জন্য। আমার ভুলের জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আমি জানি, কিন্তু এর জন্য। শুভ আর কিছু বলতে পারলো না। আরও সে কারো বাধা না শুনে হন হন করে কেবিনের দরজা খুলে প্রবেশ করে, আর এসেই চিৎকার করে বলে, এসব কি চলছে শুভ? আঙ্কেল বলেছে বিয়েটা নাকি ভেঙে দেওয়া হয়েছে। তুমি আবার আমার সাথে এমন কি করে করতে পারো? এবার কিন্তু। আরুষি কারো কিছু বলতে উদ্যত হলে শুভ জোরালো ধমকে ভয় পেয়ে যায়। শুভ মুখ শক্ত করে চোখ খিচে বলে, হাউ ডেয়ার ইউ কাম হিয়ার, জাস্ট গেট আউট। শুভ, এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? এই মেয়ের জন্য তুমি আবার আমার সাথে এমন করতে পারো না। এই মেয়েকে তো আমি। আরুষি কলির দিকে এগিয়ে আসতে নিলে শুভ ওর গলা চেপে ধরে। ঘটনার আকস্মিক কলিও কিংকর্তব্য বিমল। শুভ দাঁতে দাঁত চেপে বলে, সাহস কি করে হলো তোর ওর কাছে আসার? আমি এতদিন শুধু ওর কথা চিন্তা করে তোর সব ঢং সহ্য করে এসেছি, এখন আর না। তোকে তো আমি এমন শিক্ষা দিব, জীবনে বেঁচে থাকার আগ পর্যন্ত আমার কলির নামটা উচ্চারণ করতেও ভয় পাবি। শুভ খুব শক্ত করে গলাটা চেপে ধরে আছে বলে। আরুষি কিছুই বলতে পারছে না, চোখ দুটো যেন কোটর থেকে বের হয়ে যাবে। বারবার হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে আরুষি, ফলস্বরূপ কিছুই হচ্ছে না। রুমের বাইরে থাকা ফাহিম ও ইনাম শব্দ শুনে ভেতরে উকি দেয় দেখার জন্য আসলে কি ঘটেছে, কিন্তু যা দেখলো তাতে দুজনে ঝটকা না খেয়ে পারল না। দুজনে কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে আরুষিকে ছুটানোর চেষ্টা করে। কলির শুভর এমন ভয়ানক রূপ দেখে ভয় পেতে লাগলো। গলার সুখে ওর কাঠ হয়ে গেছে, কারণ শুভর এমন রূপ সম্পর্কে কলি একদমই অবগত নয়, আগে কখনো দেখার সুযোগও হয়নি। দুজনে মিলে অনেক চেষ্টা করেও শুভকে ছাড়াতে পারছিল না। বিশাল দেহ বিশিষ্ট শুভকে নিজের জায়গা থেকে হেরফের করা কি এতটাই সহজ? কখনো না। শুভর পেশিবহুল হাতের মুঠোর মধ্যে বন্দি থাকা আরুষির গলা মুক্তি পেতে কাটা মুরগির মতো ছটফট করছে। ফাহিম অবস্থায় অবনতি বুঝে শুভকে বারবার অনুরোধ করে যাচ্ছে, স্টপ শুভ, ছাড় ওকে, না হলে ও মরে যাবে। যাক মরে, আমি তো চাই ও মরে যাক। ওর কারণে আজ আমার কলির এই অবস্থা। তাহলে ও কেন সুস্থ হয়ে বেঁচে থাকবে? মরে যাক, দুনিয়া থেকে একটা শয়তান কমে যাবে। আরুষের অবস্থা সত্যি খারাপ। এখনও যদি শুভ ওকে না ছাড়ে তাহলে নির্ঘাত ইন্তেকাল করতে সময় লাগবে না ওর। শুভকে যখন কেউ থামতে পারছিল না, তখন কলির চিৎকারে শুভর হুঁশ আসে। সাথে সাথে আরুষির গলা ছেড়ে কলির দিকে তাকায়। আরুষির গলার শুভর 5 আঙ্গুলের দাগ স্পষ্ট ভেসে ওঠে ততক্ষণে। ছাড়া পেয়েও গলা ধরে কাশতে কাশতে নিচে বসে পড়ে। আর শুভ ততক্ষণে আরুষিকে ছেড়ে কলির কাছে চলে যায়। শুভকে দেখে কলি এই প্রথম ভয়ে জড়সড় হয়ে পড়ে। শুভ বুঝতে পেরে কলির গাল দুটো ধরে বলে, রিল্যাক্স জান, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি। এইসব বদলোকগুলো থেকে তোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায় তা আমি খুব ভালো করেই জানি। আর আমি বেঁচে থাকতে তোর চুল পরিমাণও ক্ষতি হতে দিব না। শুভ কলিকে খুব সাবধানে আলতো হাতে জড়িয়ে ধরে, কিন্তু কলি যেন শুভর কোনো কথাই শুনতে পারছে না। ও এক ধ্যানে কেবল আরুষি মেয়েটির দিকে তাকিয়ে আছে। কলি মনে মনে আওড়াতে লাগলো, যাকে কিছুদিন পর বিয়ে করবে তার সাথে শুভ এমন করলো কেন? আরুষির অবস্থা তেমন ভালো না বলে ফাহিম ও ইনাম মিলে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আর এখন শুভ সোফায় আরামে বসে আছে, অথচ ওর দিকে সবাই প্রশ্ন ছুঁড়ে মারছে সেই কখন ধরে। এমন করার কারণ কি? ফাহিমের জোরাজোরিতে শুভ মুখ খুলতে বাধ্য হলো। সবাই শুভর দিকে চেয়ে আছে শোনার জন্য। তোর কি মনে হয় ফাহিম, কোনো ছোটোখাটো কারণ আমি এতদিন কলির সাথে এমন করেছি? আমি জানি দোস্ত, অবশ্যই কোনো বড় কারণ আছে, কিন্তু সেই কারণটা কি?
তাই জানতে চাই। শুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কলির দিকে তাকালো। বুকের ভেতর জমে থাকা কথাগুলো উগলে বলতে লাগলো। কলিকে কয়েক মাস ধরে মারার চেষ্টা করা হচ্ছে, আর এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরশিও জড়িত ছিল। কে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সবাই বিস্ময়ে চরম সীমায় অতিক্রম করলো শুভর কথায়। এটা কি করে সম্ভব? মানে কেউ কলিকে কেন মারবে? ওর কার সাথে এমন শত্রুতা আছে? আসনা মামের ভাবলেশীন প্রশ্ন করে বসলো। শুভ আবারও কিছুক্ষণ নীরবতা স্থাপন জ্ঞাপন করে নিজের মধ্যেই শব্দগুলোকে গুছাতে লাগলো। মুহূর্তেই পর বলল, ওর না, আমার শত্রুতার জের ধরেই কলিকে টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন? আর বড় কথা হলো কিভাবে? যতটুকু আমি জানি কেউ তোর আর কলির সম্পর্কের কথা জানতো না, শুধুমাত্র আমরা ফ্যামিলি ছাড়া। তাহলে তোর শত্রুরা কলির কথা কিভাবে জানলো? ফাহিমের প্রশ্ন। তোর মনে আছে ফাহিম, কয়েক মাস আগে কলি ঢাকায় এসেছিল? তখন পর্যন্ত সব ঠিকই ছিল, কয়েকদিন ভালোই কেটেছিল। কিন্তু একদিন আমার একটা ফোন আসলো। আমি যখন রাজনীতিতে জড়িত ছিলাম তখন অনেকেই আমার হাত ধরে উপরে ওঠে। আজ তারা যে পাওয়ার পজিশন নিয়ে ঘুরছে তার জন্য আমার অনেকটা অবদান আছে। তারই কারণে জানতে পারলাম আমার পুরনো কিছু শত্রু আমার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্রে নেমেছে, আমার কাছের মানুষদের টার্গেট করছে। আমার কাছের মানুষ বলতে আমি শুধু আমার পরিবারকেই ধরেছিলাম, তাই আমি সবার সিকিউরিটি বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পর আবার আমার লোকের ফোন আসে, আর এবার এসেছে গ্রাম থেকে। গ্রামের যে ছেলেগুলোকে কলির দিকে নজর রাখতে বলেছিলাম তারাই ফোন করে বলে কিছুদিন ধরে নাকি কিছু অচেনা লোকদের কলির আশেপাশে দেখা যাচ্ছে। আর লোকগুলো যে এই গ্রামের না তারা 100% নিশ্চিত, আর তাদের মতলবও ঠিক মনে হচ্ছে না ওদের। এ কথা শুনে আমার বুঝতে আর বাকি থাকলো না ওদের টার্গেট আসলে কে, কিন্তু কিভাবে আর কেন, এই একই প্রশ্ন তখন আমার মস্তিষ্কেও আসে। কারণ আমি তো কাউকে কলি সম্পর্কে জানতে দেই নাই এই পর্যন্ত, শুধু আমার কাছের মানুষগুলো ছাড়া। তার মানে আমারই কোনো কাছের মানুষের সাথে জড়িত আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে সে? এরপর আমি খুব সাবধানে কলির পিছে কিছু লোক লাগিয়ে দিলাম, যাতে ওরা সারাক্ষণ কলিকে চোখে চোখে রাখতে পারে, কোনো বিপদ দেখলে ওকে সেভ করতে পারে। আমি চাইলে কলিকে তখন আমার কাছে নিয়ে আসতে পারতাম, তবে এতে দুটো সমস্যা ছিল। এক তো কলির সামনে পরীক্ষা, আর দ্বিতীয় হলো কে ওই ব্যক্তি যে কলিকে মারতে চাইছে তা আর জানা হতো না। যদি আমি কলিকে নিয়ে আসি, এতে কলিকে নিয়ে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হতো আমাকে। তাছাড়া কখন কোথায় কে কলিকে ক্ষতি করার চেষ্টা করবে তাই বুঝতে পারছিলাম না। ফাহিম, তোর মনে আছে সেদিন আমরা সোহেলের মেয়ের জন্মদিনের পার্টিতে গিয়েছিলাম? তুই তো আমাকে বাসায় ড্রপ করেছিলি। এরপর আমি বাসায় যাওয়ার সময় রাস্তায় ভাগ্যক্রমে আরশির সাথে দেখা হয়ে যায়। ওর গাড়িটা বন্ধ হয়ে যায়, তাই ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে হেল্প চাচ্ছিল। আরশির ড্রাইভারকে দেখেই আমি চিনে ফেলেছিলাম, তাই গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলে জানতে পারি গাড়িতে আরশি, আর ও একদম ড্রাঙ্ক। ওর তেমন কোনো হুঁশই নেই। এক তো রাত, তুফানও আসবে বলে মনে হচ্ছে, তার উপর হাইওয়ে রাস্তা বিপজ্জনক। তাই মানবতার খাতিরে আরশিকে নিজের গাড়ির পেছনে শুয়ে দিলাম। এরপর ওর বাড়িতে গিয়ে জানতে পারলাম বাসায় কাজের লোকগুলো ছাড়া আর কেউ নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে ওকে কোলে করে ওর বেডরুমে নিয়ে যেতে হলো। আরশিকে বেডে শুয়ে দিয়ে যখন আমি চলে যেতে নিলাম, তখন হঠাৎ জানালা দিয়ে প্রচণ্ড বাতাস আসতে শুরু হলো, আর বাতাসের কারণে টেবিলে রাখা কিছু ম্যাগাজিন পড়ে গেল। আমি জানালাগুলো বন্ধ করে ম্যাগাজিনগুলো তুলতে গেলে কিছু ছবি নিচে পড়ে যায়। ছবিগুলো দেখে আমি শকড হয়ে যাই, কারণ ছবিগুলো আর কারো না কলি ঢাকায় আসা হতে শুরু করে এখন পর্যন্ত সব ছবি এবং ছবির পিছে সব ডিটেলস দেয়া। আমি বুঝতে পারলাম আমার শত্রুদের কাছে ইনফরমেশন কে দিয়েছে কলির। আমার ফ্যামিলি ছাড়া যদি কেউ কলির কথা জানে তাহলে সে হলো আরুষি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো কে সে, কার এমন আমি ক্ষতি করেছি যার জন্য আমাকে টার্গেট না করে
কলিকে করলো। তাকে বের না করা পর্যন্ত কলিকে সেভ করা সম্ভব না। আমি আরশির ফোনটা চেক করতে চেয়েছিলাম, কিন্তু লক করা ছিল, তাই জানা হলো না আরশি কার সাথে মিলে এসব প্ল্যানিং করছে। আমি বাসায় এসে সারা রাত চিন্তা করলাম কি করা যায়। তাদের উদ্দেশ্যে যদি কলিকে মারারই থাকে তাহলে মারছে না কেন? আমার কানে আসার আগেই মেরে ফেলতে পারত, কিন্তু তা করছে না। তার মানে ওদের প্ল্যানিং অন্য কিছু, কিন্তু কি তাই বুঝতে পারছিলাম না। এরপর 2 দিন পর অনেক কাঠকয়লা পুড়িয়ে জানতে পারলাম কলিকে তখনই মারা হবে যখন আমি ওর আশেপাশে থাকব। তার মানে হচ্ছে আমি কলির সাথে দেখা করতে যাওয়া মানে কলির বিপদ, আর তারা এটার জন্যই অপেক্ষা করছে। শুভ রিমান্ডে রুমে বসে আছে। অসম্ভব রাগ ওর চোখে মুখে ফুটে উঠেছে সামনে বসে থাকা ব্যক্তিটিকে দেখে। আরশিকে পুলিশে দেওয়ার পর মার খাওয়ার ভয়ে নিজের সঙ্গীর নাম বলে দেয় বিনা সময় ব্যহিত করে। অপরাধীর নাম শুনে শুভ চমকায়, কারণ একে শুভ চেনে। শুধু চেনে বলে ভুল হবে, খুব ভালো করে চেনে। একসময় শুভর কলেজ ফ্রেন্ড ছিল, খুব ভালো সম্পর্ক ছিল তাদের মধ্যে। এরপর কলেজ শেষে শুভর সাথে এত বছর রাজনীতির সাথে জড়িত ছিল। শুভ দল থেকে পদত্যাগ করার সময় নিজের জায়গাটাও বিশ্বাস করে ব্যক্তিটাকে দিয়ে গিয়েছিল, এতটাই ভরসা ছিল বলে। কিন্তু শুভ এখন এটাই ভেবে কুল পাচ্ছে না এসব করার কারণ কি, কেন এমন করলো। তাই কারণ জানতে শুভ প্রশ্ন ছুড়ল সামনে বসা মানুষটির দিকে। কেন এমন করলি রুদ্র? এসব করার পিছনে কারণটা কি? যতটুকু আমার মনে আছে আমি কখনো তোর সাথে কোনো বিষয়ে ঝগড়া, মারামারি বা কোনো ক্ষতি করিনি। দলে থাকা অবস্থায়ও তোর সাথে অন্ততপক্ষে আমার কখনো কোনো ঝামেলা হয়নি। তাহলে এখন আবার এটা বলিস না পদের জন্য? বন্ধু ভেবে বিশ্বাস করে আমি আমার পদটাও তোকে দিয়ে দিলাম, তাহলে তুই কিসের প্রতিশোধ নিতে এসব করেছিস? শুভর কথায় রুদ্র উচ্চস্বরে হাসতে লাগলো। প্রতিশোধ? তুই ঠিকই বলেছিলিস, প্রতিশোধ নেবার জন্য এমন করেছি। তোর মনে নেই তুই কি করেছিস? তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি, শোন ভালো করে। মেঘার কথা মনে আছে তোর? কোন মেঘা? শুভ জিজ্ঞেস করলো। বাহ, নামটাও ভুলে গেলি এর মধ্যে। আমাদের কলেজে পড়তো ওই মেঘার কথা বলছিস? শুভর জন্য পাগল ছিল যে মেয়েটা। ফাহিম বলল। ফাহিমের কথা শুনে শুভ একটু মনে করার চেষ্টা করলো। আরে শুভ, তোর মনে নেই ওই মেয়েটা যে উঠতে বসতে তোকে শুধু বলতো আই লাভ ইউ, নিজে রক্ত দিয়ে যে একদিন লাভ লেটার লিখে তোকে পাঠালো, আর তার জন্য তুই ওকে অনেক বকেছিলি। মনে পড়েছে। ওই মেয়েটা তো একটা সাইকো ছিল, দিন দিন ওর পাগলামাগুলো বেড়েই চলছিল। খবরদার শুভ, আমার বোনকে পাগলা বলবি না। ও পাগল না, ও মন থেকে তোকে ভালোবাসছিল, কিন্তু তুই ওকে সব সময় অপমান করতি, ওর ভালোবাসাকে তাচ্ছিল্য করতি। তোর কারণে আমার বোন দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। চোখের সামনে বোনের এমন অবস্থা দেখেও কিছু করতে পারছিলাম না, কারণ তখন আমি জানতামই না ও তোকে ভালোবাসে, এসব করেছে। বাবা মা, আমি সারাদিন ওকে নিয়েই টেনশনে থাকতাম। কি করব বুঝে উঠতে পারছে না। ওকে ডিপ্রেশন থেকে বের করার জন্য বাবা মা ওর বিয়ের ব্যবস্থা করলো, কিন্তু বিয়ের দিনই বাসা থেকে পালিয়ে গেল। আমরা অনেক খোঁজার পর যখন পেলাম না, তখন নিরাশ হয়ে বাসায় এসে পড়ি। আর কিছুক্ষণ পরই অ্যাম্বুলেন্সে আমার বোনের লাশ ঘরে আসে। বিয়ের শাড়ি পরে যে বোন বিদায় নেওয়ার কথা ছিল, সেই বোন আমার কাপড়ের কাপড় পরে বিদায় নিয়েছে। নিজের আদরের মেয়েকে এমন অবস্থায় দেখে বাবা সহ্য করতে পারেনি, তাই সেও চলে গেল না ফেরার দেশে। বুকে পাথর রেখে আমার আদরের বোনকে আর বাবাকে এই হাতে কবর দিয়েছি। একই দিনে বাবা আর মেয়েকে হারিয়ে শোক, মাও পাই পাগল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি সব কিছু হারিয়ে এতিম হয়ে গেছি। আর এসব তোর কারণ হয়েছে শুভ, শুধু তোর কারণ নয়। সেদিন আমার বোন তোর সাথেই দেখা করতে গিয়েছিল, আর তোর কারণেই এত কষ্ট পেয়েছে যে নিজেই জীবন নিতে এক মুহূর্তও চিন্তা করেনি। এসব বলে রুদ্র কেঁদে দিল। রুদ্র, তুই ভুল বুঝছিস আমায়। তুই হয়তো জানিস না মেঘার আচরণগুলো স্বাভাবিক ছিল না। ও কথায় কথায় আত্মহত্যার হুমকি দিত আমায়। আমার সাথে কাউকে সহ্য করতে পারতো না, যাকে তাকে অপমান করত। ওর এসব পাগলামিগুলো সহ্য করতাম ও মেয়ে বললে। ওকে অনেকবার আমি বুঝিয়েছি, কিন্তু ও কোনো কথা শুনতেই চাইতো না। আমি জানতাম না ও সত্যি সত্যি আত্মহত্যা করবে।
আর এও জানতাম না মেঘা তোর বোন। মেঘা কখনো আমাকে তোর কথা বলেইনি। যদি জানতাম তাহলে তোকেই বলতাম, ওকে বোঝাবার জন্য। সেদিন ও হঠাৎ বিয়ের সাজগোজে আমার সামনে হাজির হয় আর এসেই বলে